প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে আজকের ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের অধ্যায় ৪ দ্বিপদী বিন্যাস এটার কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে বোর্ড কোয়েশ্চেনগুলো কেমন হয় এটা ওয়ান শট ক্লাস নিচ্ছি। তো অধ্যায় ৪ এবং অধ্যায় ৫ খুবই সহজ দুটো অধ্যায়। তো আসেন আমরা শুরু করি, বাকিটা আমরা সলভ করতে করতে বলবো। কেমন? আমরা ধরে নিচ্ছি তোমরা যারা যারা এই ক্লাসে করছো সবার এই অধ্যায় সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের আছে। তো আমাদের এই যে ওয়ান শট সিরিজের বাকি ক্লাসগুলো নাই, এই ক্লাসের উদ্দেশ্যটাও সেটা যে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন বোর্ড কোশ্চেনে আসে, তুমি কি কি টপিক বা কোন ধরনের ম্যাথগুলো করে যাবে সেটা সম্পর্কে যাতে একটি ধারণা পেতে পারো সেই উদ্দেশ্যে আসলে এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। মনোযোগ সহকারে করো, নিজে ট্রাই করবা, স্যার যেভাবে বলবো সে হেল্প নিয়ে নিজে থেকে কিছু করার, নিজে থেকে একটা কোয়েশ্চেন সলভ করার ট্রাই করবা। তো আসলে আমরা স্ক্রিনে প্রথমে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, সেটা যদি 17 সালের একটি ম্যাথ। কি বলেছে? একজন কৃষক তার একটি ক্ষেতের উৎপাদিত ধানকে বীজ হিসাবে সংগ্রহ সরি উৎপাদিত ধানকে বীজ হিসেবে সংগ্রহের চিন্তা করলেন। তিনি দেখলেন 20টি ধানের মধ্যে 4টি ধান নষ্ট। তিনি 15টি ধানের একটি নমুনা সংগ্রহ করলেন। ঠিক আছে? এখন মজার বিষয় হচ্ছে এই আমরা পড়তেছি কিন্তু দ্বিপদী বিন্যাস। কেমন? তো এখন এই যে প্রশ্নটা তুমি দেখলা, এখানে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে এটা কি দ্বিপদী বিন্যাস কিনা। তাহলে এখন একটা কোয়েশ্চেন, স্যার আমি কিভাবে বুঝবো এটা দ্বিপদী বিন্যাস হবে না পৈশ বিন্যাস হবে, ঠিক না? হ্যাঁ, সমস্যা নেই, আমরা এটা বলে দিব। আসেন, কতে কি বলেছে? বার্নৌলি চেষ্টা। বার্নৌলি চেষ্টা হচ্ছে কি, কোনো একটা কাজ চেষ্টা মানে কি একটা কাজ তুমি একবার করবা। কোনো কাজ একটা তুমি একবার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো একটি কাজ একবার করলে ওটাকে আমরা কি বলি? বার্নৌলি চেষ্টা সরি চেষ্টা বলি। প্রথমত বুঝো, আগে চেষ্টা বলি। চেষ্টা মানে হচ্ছে কোনো একটা কাজ তুমি একবার করবা। হুম? এখন তুমি একটা কাজ করলা যেটা ফলাফল হবে ২ টা। ফলাফল এটা ২ টা হবে। তো এরকম ফলাফল বিশিষ্ট একটা কাজ তুমি একবারই করলা। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কি? বার্নৌলি ট্রায়াল বলতে পারবা। বার্নৌলি ট্রায়াল বলা যাবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এভাবে বলি, কোনো দৈব পরীক্ষার প্রতিটি চেষ্টায় যদি ২ টি সম্ভাব্য ফলাফল, মানে একটাকে আমরা সফলতা বলি, আরেকটা বিফলতা বলি। প্রতিটি ফলাফল একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে এবং চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হবে। কয়টা শর্ত থাকে? এগুলা দেখবা যে কোনো একটা দৈব পরীক্ষা সেটা দ্বিপদী বিন্যাস মেনে চলবে কিনা বা দ্বিপদী পরীক্ষা হবে কিনা তার শর্ত আমরা কিন্তু ক্লাসে আলোচনা করছি। সেখানে আমি এত বেশি যাব না। ডেফিনিশনটা পড়ে নেবেন। মেইনলি আমাদের এখানে টার্গেট হচ্ছে যে কি ধরনের প্রশ্ন আসে সেটা আলোচনা করা। ঠিক আছে? তারপরে খ নাম্বারে কি বলা আছে যে ২০১৭ সালে পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা নির্দেশকারী চলকের সম্ভাবনা বিন্যাসটি কোনটি হবে ব্যাখ্যা করো। তাহলে অনেকটা একই রকম, যে বার্নৌলি না পৈশ। একটু খেয়াল করো। বার্নৌলি আর পৈশ বিন্যাস। তো এখন দেখো তুমি কিভাবে বুঝবা? যদি পরীক্ষায় প্রশ্নে তোমার বার্নৌলি বা দ্বিপদী সরি অ্যা দ্বিপদী আর হচ্ছে তোমার পৈশ উল্লেখ না থাকে তাহলে তুমি কি করবা? তোমাকে এখান থেকে ডিসিশন নিতে হবে যে সফলতার সম্ভাবনা থেকে ডিসিশন নিতে হবে। আমরা সফলতার সম্ভাবনা কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে? পি। ঠিক আছে? তুমি দেখবা পি এর মানটা বের করবা। তো পি এর মানটা যদি দেখো 0.1 থেকে বড় আসছে, 0.1 থেকে বড়। যদি পি এর মান মানে সফলতার সম্ভাবনা যদি 0.1 থেকে বড় হয় তাহলে সে বিন্যাসটা 0.1 থেকে বড় মানে ফর এক্সাম্পল আমি তোমাকে বলতে পারি পি এর মান ধরো তোমার এরকম আসবে 0.25, হ্যাঁ, বা 0.16, 0.67 এরকম বড় বড় মান আসবে। যদি এরকম মান হয় তাহলে এইটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। অবশ্যই কি বিন্যাস মেনে চলবে? দ্বিপদী বিন্যাস। দ্বিপদী বিন্যাস মেনে চলবে। তাহলে পি এর মান বা সফলতার সম্ভাবনা যদি 0.1 থেকে বড় হয় তাহলে দ্বিপদী বিন্যাস। তাহলে এটার অল্টারনেটটা কি? যদি 0.1 থেকে ছোট হয়, 0.1 থেকে ছোট হয়, ফর এক্সাম্পল ধরো সফলতার সম্ভাবনা এরকম আসবে 0.0, 0 পয়েন্টের পরে দশমিকের পরে একটা জিরো থাকবে। দশমিকের পরে একটা জিরো হলেই পৈশ বিন্যাস। ঠিক আছে? একদম সহজে বুঝে দিলাম। তো 0.025 ধরো বা 0.0156 এরকম যে ছোট ছোট মান আসে তাহলে সেটা হয়ে যাবে পৈশ বিন্যাস। কি বিন্যাস? পৈশ বিন্যাস। মনে থাকবে যে আমাদের যদি বিন্যাসে উল্লেখ না থাকে বা প্রশ্নে যদি উল্লেখ না থাকে যে দ্বিপদী বিন্যাস হবে না পৈশ বিন্যাস হবে, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কোন বিন্যাস ফলো করবে? আমরা বলে ফেললাম যে সফলতার সম্ভাবনা যদি 0.1 থেকে বড় হয় তাহলে
দ্বিপদী, আর 0.1 থেকে ছোট হলে পৈষ্য। 0.1 থেকে ছোট তুমি কিভাবে বুঝবা? 0.0 টাইপসে থাকবে, 0 মানে দশমিকের পরে একটা শূন্য থাকবে, শূন্য দিয়ে শুরু হবে, তাহলে বুঝবা এটা 0.1 থেকে ছোট। এখন দেখো, এখন যেখানে যে অনুধাবনমূলক প্রশ্ন বললো যে এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, তুমি খেয়াল করবা এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিন্তু খুবই কম হয়। দেখবা ধরো নিয়ার অ্যাবাউট, আমরা যদি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, প্রতি বছর কতজন এ প্লাস পায় দেখো তো? সর্বোচ্চ না হয় 1 লাখ। ধরলাম আমি একটা রাউন্ড ফিগার চিন্তা করি যে 1 লাখ শিক্ষার্থী কি পায়, তোমার এ প্লাস পায়, কিন্তু পরীক্ষা দেয় কতজন? আরো বেশি না? প্রায় বলতে পারো তো 10 লাখ তো দেয় না, 10 লাখ ধরলাম, 10 লাখ, 10 লাখ। এখন তুমি এটা ভাগ করো তো, তাহলে আমি যে কোনো একজনকে যদি বাছাই করি, সে এ প্লাস পাওয়ার সম্ভাবনা কত হবে? 1 লাখ ডিভাইড বাই 10 লাখ। তাহলে আমি যদি এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, কেমন কেটে ফেললাম। তাহলে এখানে কত হয়? 1/10, 0.1, কাছাকাছি হয়ে গেছে, বা আরো কম আসে। বা সোজা কথা হচ্ছে এ প্লাস পাওয়া শিক্ষার্থীর সঙ্গে কিন্তু খুবই কম। তো দেখবা সম্ভাবনাটা খুবই কম হওয়ার কারণে পি এর মানটা 0.1 বা তার থেকে ছোট আসবে, যেহেতু খুবই রেয়ার ঘটনা। হ্যাঁ, এ প্লাস কিন্তু এমন না যে আহামরি সবাই পাচ্ছে এরকম না, কিন্তু পরীক্ষা আরো কমে যায়। তো সোজা কথা হচ্ছে যেটার সম্ভাবনা কম হবে, 0.1 থেকে ছোট হবে, সেটা পৈষ্য বিন্যাস মেনে চলবে। তাহলে এখানে যে বলল যে কোন বিন্যাসটি হবে, তাহলে এটা হচ্ছে পৈষ্য বিন্যাস। কেন? কারণ কি, আমি যদি 2017 সালে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাটাকে নিই এবং যে কোনো একজনকে যদি বাছাই করি, তাহলে সে এ প্লাস পাবে, তার সম্ভাবনাটা কিন্তু খুবই কম হবে, 0.1 থেকেও ছোট হবে। দ্যাটস ওয়াই এটা একটা কি বিন্যাস মেনে চলবে? পৈষ্য বিন্যাস মেনে চলবে। ঠিক আছে, আসলে আমরা পরেরটাতে চলে যাই। তো পরের স্টেপে আমাদের ম্যাথগুলো একটু দেখি, আমাদের ম্যাথ হচ্ছে সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট। এই যে ক খ গুলা মূলত হচ্ছে আমাদের মূল ক্লাস যেগুলো করি, ওখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত কি করি, এখানে এমফেসাইজ করি যে যাতে বেসিকটা বুঝলে ক খ তুমি ইজিলি ধরে ফেলতে পারবা। এখন আসলে অত ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এখন আমরা মূলত পরেরগুলোতে চলে যাব। গ নাম্বারটা কি বলছে? যে উনি 15টি ধানের নমুনায় কমপক্ষে একটি ধান নষ্ট হবে, তার সম্ভাবনা কত? তো দেখো, আমাকে তো আগে জানতে হবে যে এই যে আমাদের উদ্দীপকে যেটা কথা বলছে, সেটা কি দ্বিপদী বিন্যাস না পৈষ্য বিন্যাস, সেটা জানতে হবে না? জানতে হবে। তো চলো আমি দেখাই তোমাদের কিভাবে করবা। তো এখানে এন হচ্ছে কত? 15। তুমি দেখো লাস্ট লাইনে কি লেখা আছে, তিনি 15টি ধানের একটি নমুনা সংগ্রহ করলেন, তাহলে নমুনার আকার কত? 15। এখন তিনি দেখলেন 20টা ধানের মধ্যে 4টা ধান নষ্ট। 20টা ধানের মধ্যে কি 4টা ধান নষ্ট? তার মানে এখানে সব মানে তাহলে একটা ধান নষ্ট হওয়ার সম্ভাবনা কত? তাহলে জিনিসটা যদি এবার চিন্তা করো, নষ্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 20টার মধ্যে 4টা, মানে 20টার মধ্যে 4টা, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 4/20, তো 0.2 আসতেছে। তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা মানে সফলতার সম্ভাবনা এখানে কত আসছে? 0.2। এখন কত হচ্ছে সফলতার সম্ভাবনা, জিনিসটা কি? দেখো, তুমি এখানে নষ্ট কিনা যাচাই করতেছো, তো নষ্ট ধান পাওয়াটাই তোমার জন্য সফলতা। ঠিক আছে, নষ্ট হওয়ার তুমি যাচাই করতে চাচ্ছ যেটা, সেটা যদি পাবা, যখন তুমি যেটা নির্ণয় করতে যাচ্ছ সেটা খুঁজে পাওয়াটাই হচ্ছে তোমার সফলতা। তো তুমি এখানে ধানের নষ্ট কিনা, ধানের কোয়ালিটি জানতে চাচ্ছ, তো কোয়ালিটি এনশিওর করতে হলে অবশ্যই দেখবা যে নেগেটিভ জিনিসটা কেমন, মানে নষ্ট জিনিসটা কেমন। প্রশ্ন যেটা চাইবে, সোজা কথা হচ্ছে প্রশ্ন যেটা চাইবে সেটাই সফলতা। ঠিক আছে, তুমি দেখো গ নাম্বারে কি বলছে, যে কমপক্ষে একটি ধান নষ্ট হবে তার সম্ভাবনা, তো চাইছে কি নষ্ট ধান, তাহলে নষ্টটাই হচ্ছে আমার সফলতা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কত পেলাম? 0.2। তাহলে এখান থেকে কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেলাম যে এটা একটা দ্বিপদী বিন্যাস, তাই না? আচ্ছা, দ্বিপদী বিন্যাসের সমাধান ফাংশন জানা আছে নিশ্চয়ই। তো ওখানে আমাদের পরামিতি এন আর পি জানা হয়ে গেল। একটা কিউ লাগবে, কিউ হচ্ছে কত? 1 - পি। তাহলে 1 - পি কত? 0.2 থেকে 1 থেকে 0.2 বাদ দিলে 0.8, তাহলে হয়ে গেল। তাহলে আমরা যদি এখন নষ্ট ধানের সংখ্যা নির্দেশকারী চলক এক্স ধরি, তাহলে আমাদের সম্ভাবনা ফাংশনটা কি হবে? সম্ভাবনা ফাংশন হয়ে যাবে npx, মনে আছে কিনা? হ্যাঁ, আমি একটু যদি এখানে লিখে দিই, দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা ফাংশন যদি লিখে দিই, ncx p⁻x q⁻n - x, ঠিক না? এটাই কিন্তু আমাদের কি ছিল? সম্ভাবনা ফাংশন ছিল। তাহলে আসো, এখানে n এর মান আমরা কত পেলাম এই বইয়ে, এই প্রশ্নে? 15। ncx p এর মান হচ্ছে 0.2 টু দি পাওয়ার এক্স, আর কিউর মান কত? 0.8 টু দি পাওয়ার 15 - এক্স। পাশে আমরা কি লিখে দেবো? তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 0 1 2 3 করে 15 পর্যন্ত। এখানে এক্স দ্বারা কি বোঝাচ্ছে? নষ্ট ধানের সংখ্যা। ওই যে 15টা ধান নিল না,
তো এই 15টা ধানের মধ্যে 0টাও নষ্ট থাকতে পারে, 1টা নষ্ট থাকতে পারে, 2টা নষ্ট থাকতে পারে, এরকম করে 15টাও নষ্ট থাকতে পারে। তো নষ্ট ধানের সংখ্যাটাকে আমরা চলক x দ্বারা প্রকাশ করছি। কেমন? তাহলে আমার সমান ফাংশন রেডি করা হয়ে গেছে। একদম সহজ, সমান ফাংশন রেডি করা হয়ে গেছে। এবার আমরা পরেরটাতে যাই। তো আমাদের কি বলছে? কমপক্ষে একটি ধান নষ্ট হওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে একটি ধান নষ্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে, মানে কমপক্ষে একটি মানে কি? 1 এর চেয়ে কম? না, 1 এর চেয়ে বেশি। কমপক্ষে একটি ধান নষ্ট হবে তার সম্ভাবনা। তার সম্ভাবনা। তাহলে এখানে অনেকে ভুল করো, কমপক্ষে বড় জোর বুঝো না। তো কমপক্ষে যত বলবে তার কমে নয়। বড় জোর যত বলবে তার বেশি নয়। তাহলে এখানে কমপক্ষে একটি, তাহলে 1 এর কমে নয়। তাহলে 1 বা তার থেকে বেশি। তার সম্ভাবনা তাহলে কি হবে? দেখো কি লিখতেছি, x এর মান 1 থেকে 1 বা তার থেকে বেশি, 1 বা তার থেকে বেশি। ঠিক আছে? তাহলে কমপক্ষে একটি, তাহলে 1 এর কম নয়, 1 এর কম হবে না। একের কম হবে না, ঠিক না? তাহলে একের কম না মানে কি? তাহলে একটু দেখো তো, তাহলে একের কম, তাহলে এক্স এর মান এখানে দেখো একের কম নয়, তাহলে এক থেকে সবগুলো, এক থেকে সবগুলো, আমি একটু এটাকে, অনেকে বুঝে না, একটু যতটুকু বোঝানো যায়, এক থেকে এই সবগুলো যাচ্ছে, এগুলো আমরা জানতে চাই। হ্যাঁ, আমরা চাই কি 1 থেকে 15 পর্যন্ত সবগুলোর যোগফল চাচ্ছি। তো এখন এটাকে তুমি যদি করো, ভেঙে ভেঙে করতে চাইলে তুমি এভাবে লিখতে পারো চাইলে, মানে প্রবাবিলিটি x equal to 1 প্লাস 2 প্লাস 3, এভাবে ডট 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 করে একদম 15 পর্যন্ত সবগুলো সমান যোগ করতে হবে। অনেক সময় লাগবে না? অনেক সময় লাগবে। তো তোমার কাছে একটা টেকনিক আছে, টেকনিকটা শিখাই দিই। দেখো এখানে যে সবগুলো 0 থেকে 15 পর্যন্ত, যে আমরা সব মনো ফাংশনের শর্ত জানি যে সবগুলো মানে সম্ভাবনার যোগফল কত হবে? 1 হবে, এটা আমরা জানি। তার মানে 0 থেকে 15 পর্যন্ত সবগুলো মানে সম্ভাবনার যোগফল কত? 1। তো আমার লাগবে কোনগুলো? আমার লাগবে 1 থেকে 15 পর্যন্ত। লাগবে না কোনটা? 0টা। তাহলে আমি কি করব জানো? 1 থেকে আমার যেটা প্রয়োজন নেই সেটা বাদ দিয়ে দিলে তো আমার 1 থেকে 15 পর্যন্ত পেয়ে যাচ্ছি। তাই না? তো আমি কাজ কমানোর জন্য কেউ চাইলে এভাবে ভেঙে ভেঙে করতে পারো, অনেক সময় লাগবে। আর যারা একটু স্মার্টলি চিন্তা করতে পারো তারা এভাবে করবা, যে আমি 1 থেকে, আমি তো জানি সবগুলো মানের যোগফল, সবগুলো মানের সমান যোগফল 1 আসে। তো আমার যেটা লাগবে না আমি 1 থেকে সেটা বাদ দিয়ে দিই, x = 0। তাহলে আসো, তো এখানে x = 0 আমি কোথায় পাবো? এই যে আমার সমান ফাংশনটাতে x এর জায়গায় আমি এখানটাতে যে x এর জায়গাগুলোতে আমি কি করব? 0 বসাবো। তো আসো, 15c0 0.2 টু দি পাওয়ার 0 আর 0.8 টু দি পাওয়ার 15 মাইনাস 0। তাহলে কত আসে? 15c0 ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আশা করি পারো এটা। বললাম তো যারা এই অধ্যায়টা করছে তাদের জন্য এটা আমরা করতেছি। তো ধরলাম তুমি 15c ক্যালকুলেশন করতে পারো। তাহলে 15c0 মানে 1, আর কোনো কিছু পাওয়ার 0 হলে সেটাও 1, আর এখানে 0.8 টু দি পাওয়ার কত আসে? 15 আসতেছে। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলি, চলো। 1 বিয়োগ 0.8 টু দি পাওয়ার 15, 0.96, 0.965 লিখতে পারি। কেমন? দশমিকের পর 3 বা 4 ঘর লিখলে সেফ, যেহেতু সংখ্যাগুলো অনেক ছোট। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার, সিম্পল। আচ্ছা, এটার সাথে তোমাকে আমি আরেকটা দেখা দিই, তাহলে সামনে যদি আসে আমি স্কিপ করতে পারবো। যদি এখানে কমপক্ষে কয়টি বললো? একটি বললো। কমপক্ষে দুইটি বললে, কমপক্ষে দুইটি বললে তখন কি করতা? কমপক্ষে দুটি মানে 2 এর কমে না, তাহলে 2 বা তার থেকে বেশি। তো 2 বা তার থেকে বেশি হলে আমার এই যে, তাহলে এখানে কোনগুলো লাগতেছে? 2 থেকে 15 পর্যন্ত লাগবে, 2 থেকে 15 পর্যন্ত লাগবে। তাহলে আমার 0 আর 1 কি লাগবে? লাগবে না। তাহলে আমি কি করবো? 1 থেকে সেগুলো বাদ দিয়ে দিব। 1 থেকে 0 বাদ যাবে, 1 থেকে 1 বাদ যাবে। বুঝছো? কাজ সহজ না? আর আমি যদি এক কাজ করি 2, 3, 4 করে 15 সবগুলো যোগ করি, আমার অনেক সময় লাগবে। এর থেকে সহজ কি? 1 থেকে যেগুলো লাগবে না সেগুলোকে আমি বিয়োগ করে দিব। তো মনে রাখবা কমপক্ষের বেলায় এই শর্তটা সোজা। এখন যদি তোমাকে বড় জোর বলে দেয়, বড় জোর বলে, তখন তুমি কিভাবে করবা? বড় জোর বলতো, যদি এখানটাতে আমাকে বলতো বড় জোর, বড় জোর একটি, বড় জোর একটি মানে কি? একের চেয়ে বেশি নয়, একের চেয়ে বেশি নয়, তাহলে 1 বা তার থেকে কম। তাহলে এখানে আসলে আসে কয়টা? আমার লাগবে কোনটা? 1 আর 0। তাহলে আরো বাদ দিতে হবে না, শুধু আমি কি করবো?
শূন্য সম্ভাবনা এবং 1 হওয়ার সম্ভাবনা দুটা যোগ করে দিলে কাজ শেষ। এইগুলো মানগুলো তুমি কোথায় পাবা? এই যে এটা মান পাওয়ার জন্য তোমাকে সম্ভাবনা ফাংশনটাতে x এর জায়গায় 0 বসাতে হবে। এটা মান পাওয়ার জন্য তোমাকে সম্ভাবনা ফাংশনে x এর জায়গায় 1 বসাতে হবে। ঠিক আছে? করে তুমি যোগ করে দিলে কাজ শেষ। মান পেয়ে গেলা। তো যদি তোমাকে বলতো যে সর্বোচ্চ ২ টি, তাহলে ২ বা তার থেকে কম, তাহলে এখানে কি হবে? ০, ১, ২ যোগ হবে। ০, ১, ২ এগুলো যোগ হবে। ঠিক আছে? লিখে রাখতে পারো। সামনের ম্যাথ এগুলো কাজে লাগবে। গেল। তাহলে এবার আসেন আমরা গ নাম্বারটা বলি। ঘ নাম্বার কি বলছে? ১৫টি ধানের নমুনায় নষ্ট ধানের সংখ্যা সম্ভাবনা বিন্যাসটি β2 নির্ণয়পূর্বক সূচলতা নির্ণয় করতে বলছে। সূচলতা নির্ণয় করতে। তো বলেন আম এটা তো দ্বিপদী বিন্যাস আমরা বুঝে গেছি, তাই না? দ্বিপদী বিন্যাস বুঝে গেছি। তাহলে দ্বিপদী বিন্যাসের β2 কত? কে বলতে পারবে? দ্বিপদী বিন্যাসের β2 আমরা কি জানি? 3 + 1 - 6pq / npq, তাই তো? মনে আছে কিনা দ্বিপদী বিন্যাসের সূচলতার মান β2 এর মান মনে আছে কার কার? যদি মনে না থাকে দয়া করে একবার আমরা এগুলো মনে রাখবো, কেমন? 3 + 1 - 6pq / npq। আর তোমরা কি জানো যে দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্ক কত? √β1 সমান হচ্ছে q - p √npq। এটা হচ্ছে আমার দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতাঙ্কের সূত্র। বঙ্কিমতাঙ্কের সূত্র। ঠিক আছে? তো দেখো আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যতগুলো মান আছে আমরা সেটা বের করে ফেলতে পারতেছি। সেটা কিভাবে? দেখো আমাদের এখানে p এর মান জানা আছে। p এর মান হচ্ছে 0.2, 0.2। q এর মান হচ্ছে 0.8। npq, n এর মান হচ্ছে 15, p এর মান হচ্ছে তোমার 0.2, q এর মান হচ্ছে 0.8। তো আমরা এটা করব। ক্যালকুলেটরে একসাথে দিয়ে দিলে হয়। ক্যালকুলেটরে তুমি একসাথে দিয়ে দিও, সমস্যা নেই। যদি একটু কনফিউশন থাকে তবে আলাদা আলাদা করার সাজেশন থাকবে। আমার দেরি হলেও আমার সঠিক হওয়াটা গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো বা ক্যালকুলেটর একটু দুর্বল, সো তোমরা একটু ভেঙে ভেঙে করো, সমস্যা নেই। 15 গুণ 0.2 গুণ 0.8, তাহলে 3 আমি কি করছি 3.01, আমি টোটালটা একসাথে করছি, তো রেজাল্ট হবে 3.017। তা 3-এর থেকে বেশি না? 3-এর থেকে বেশি তো। তাহলে যেহেতু 3 থেকে বেশি, যেহেতু β2 > 3, তাহলে আমি এখানে বলতে পারবো বিন্যাসটি কি? অতি সূচালো। বিন্যাসটি অতি সূচালো। আচ্ছা। আমরা একই সাথে এই রকম ম্যাথে দ্বিপদী বিন্যাসে এরকম যেখানে NP জানা থাকে, ওখানে যদি আমরা বঙ্কিমতাঙ্ক বের করতে বলতো, আমরা কিভাবে বের করবো? তো বঙ্কিমতাঙ্ক বের করার জন্য আমরা এখানে দেখো দেখাই দিই। q এর মান হচ্ছে 0.8, p এর মান হচ্ছে 0.2, √15 0.2 × 0.8। এটা আমরা করব, করার পর ধনাত্মক ঋণাত্মক আসলেই বুঝবো। ধনাত্মক বঙ্কিম হবে না ঋণাত্মক বঙ্কিম হবে, একদম সহজ। তো 0. এখানে উপরটা দিলাম √15 × 0.2 0.8। রেজাল্ট আসতেছে তোমার 0.38729 এরকম, হ্যাঁ? তো দেখতে পাচ্ছি কি ধনাত্মক আসছে, মান কি আসছে? ধনাত্মক। ধনাত্মক আসছে, ধনাত্মক বঙ্কিম। কি এটা? ধনাত্মক বঙ্কিম। ঠিক আছে? তাহলে এই রকমের যে প্রশ্নগুলোতে আমার উদ্দীপকের মধ্যেই একটু খোঁজ খবর নিলে আমরা সরাসরি এনপিকিউ পেয়ে যাব, হ্যাঁ? যে এরকম এনপি গুলো দেয়া থাকবে। ওই ধরনের ম্যাথগুলোতে একদম ইজি। দেখছো? তাহলে আসেন কয়টা যদি দেখাইছি আমরা আর সামনে আগাই। পরটা দেখো, দেখা যাচ্ছে যাওয়ার কথা যে কোনো কোম্পানির উৎপাদিত ত্রুটিপূর্ণ কলমের সংখ্যা দ্বিপদী বিন্যাস মেনে চলে যার গড় 1.5, ভেদাঙ্ক 1.25। তাহলে দৃশ্যকল্প একের মধ্যে বলেই দিছে যে দ্বিপদী বিন্যাসই মেনে চলে, আবার তার গড়ও দেয়া আছে, ভেদাঙ্ক দেয়া আছে। কিন্তু মজার বিষয় দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি? 2টি, n আর p। সেটা কিন্তু আমার জানা নেই, আর সেটা জানা না থাকলে কিন্তু আমি সম্ভাবনা ফাংশন তৈরি করতে পারবো না। দেখা যাক পরে কি দেখা যায়। তারপরে দৃশ্যকল্প ২, সান কোম্পানি উৎপাদিত বাল্বের 20% গড়ে ত্রুটিপূর্ণ। কয় পার্সেন্ট ত্রুটিপূর্ণ? 20%। কোম্পানিটি প্রতি প্যাকেটে 10টি করে বাল্ব সংগ্রহ করে। মিস্টার আরশাদ উক্ত কোম্পানি হতে 1000টি প্যাকেট বাল্ব ক্রয় করলেন। তার বন্ধু মন্তব্য করলেন যে ক্রয়কৃত প্যাকেটগুলোর মধ্যে অর্ধেক প্যাকেটের
2টি করে ত্রুটিপূর্ণ বাল্ব আছে। ঠিক আছে, আমরা দুটো নিয়ে কাজ করব। কতে বলছে কি বার্নৌলি ট্রায়াল কাকে বলে? বার্নৌলি চেষ্টা আর কি, যেটা এর আগের ক্লাসেও এর আগের প্রশ্নটাতেও ছিল। ঠিক আছে, এটা পারবা। তো খ নাম্বার কি বলছে? একটি দ্বিপদী বিন্যাসে গড় 4 ভেদাঙ্ক 6 সম্ভব, কি ব্যাখ্যা করবে? দেখো, আমরা দ্বিপদী বিন্যাসের একটা সুন্দর বৈশিষ্ট্য জানি, যে সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের বেলায় মনে রাখবা গড় সবসময় ভেদাঙ্ক থেকে বড় হবে। দ্বিপদী বিন্যাসের বেলায় গড় ভেদাঙ্ক থেকে বড়, কিন্তু পৈশ বিন্যাসের বেলায় আবার গড় ভেদাঙ্ক সমান। পৈশ বিন্যাসে গড় ভেদাঙ্ক কি সমান, আর দ্বিপদী বিন্যাসে গড়টা ভেদাঙ্ক থেকে বড় হয়। দেখো আমার এখানে প্রশ্নে যে দিল, প্রশ্নে কি বলছে? বলছে গড় হচ্ছে তোমার 4, ভেদাঙ্ক হচ্ছে তোমার 6। এখন জিনিসটা কি দাঁড়ালো? ভেদাঙ্ক বড় হয়ে গেল। কি হয়ে গেল? ভেদাঙ্ক বড় হয়ে গেল। এখন এটা কি দ্বিপদী বিন্যাসের বেলায় সম্ভব? সম্ভব না। কেন সম্ভব? কারণ আমরা জানি দ্বিপদী বিন্যাসের বেলায় গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়, কিন্তু এখানে ভেদাঙ্কটা বড় দেওয়া আছে, তাহলে এটা দ্বিপদী বিন্যাসের বেলায় সম্ভব নয়। ঠিক আছে, আসেন এবার আমরা ম্যাথটা দেখি। গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে যে ইকোনো কোম্পানির উৎপাদিত ত্রুটিপূর্ণ বাল্বের কলমের সংখ্যার সম্ভাবনা অপেক্ষা নির্ণয় করতে বলছে, মানে ফাংশনটা বের করবো, মানে পরামিতি বের করে ফেলে কাজ শেষ। একদম সহজ। তো দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে গড়। গড় কত? গড় হচ্ছে তোমার 1.5, আর ভেদাঙ্ক কত দেওয়া আছে? ভেরিয়েন্স এক্স। ভেরিয়েন্স এক্স হচ্ছে 1.125, এবং ভেরিয়েন্স 1.125। ঠিক আছে, তো গড় মানে কি? দ্বিপদী বিন্যাসে গড় হচ্ছে এনপি। এনপি সমান হচ্ছে 1.5, এটা 1 নং সমীকরণ। আর ভেদাঙ্ক মানে কি? ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ, সেটা হচ্ছে 1.125। দেখো তো সমীকরণ একে আমার এনপি এর মান কত? এই এনপি এর মান হচ্ছে 1.5, তাহলে আমি এই যে এনপি আছে, এনপি এর জায়গায় কত বসাতে পারবো? 1.5 বসাতে পারবো। তাহলে কিউর মান কত হবে? 1.125 কে তুমি ভাগ করবা কত দিয়ে? 1.5 দিয়ে ভাগ করবা, কত আসে? 1.125 ভাগ 1.5 3/4 আসে, বা 0.75 আসে। ঠিক আছে, কিউর মান তো পেয়ে গেলাম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সমান ফাংশন বের করতে হবে। সমান ফাংশন বের করতে হলে আমার কি লাগবে? এন পি কিউ লাগবে। তো কিউ তো বের করে ফেলছি, আমি পি বের করতে হবে। তাহলে সুতরাং পি সমান হচ্ছে 1 মাইনাস কিউ, আমরা জানি। তাহলে 1 মাইনাস কিউ হচ্ছে 0.275, বাদ দিলে থাকে 0.25, তাহলে পি এর মান পেয়ে গেলাম। এবার এই পি এর মানটা আমি 1 নং সমীকরণে বসালে কিন্তু এন এর মান পেয়ে যাব। তাহলে 1 হতে n ইন্টু 0.25, পি এর মানটা বসালাম 1.5, তাহলে n সমান হবে কত? 1.5 ডিভাইড বাই 0.25, তাহলে কত আসে? 1.5 ভাগ 0.25 আসে 6, তাহলে n এর মান কত পেলাম? 6। দেখছো খেয়াল করে যে আমরা আমাদের প্রয়োজনীয় যে পি এর মান, কিউর মান এবং এন এর মান পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু সম্ভাবনা ফাংশনটা বের করে ফেলতে পারবো খুব ইজিলি। তাহলে সম্ভাবনা ফাংশন কি হবে? সুতরাং সম্ভাবনা ফাংশনটা হচ্ছে এরকম, সম্ভাবনা ফাংশন px, এন এর মান কত পেলা? 6, 6x। পি এর মান কত পেলা? 0.25 টু দি পাওয়ার এক্স। তারপরে কিউর মান কত পেলা? 0.75 n মাইনাস এক্স। পাশে লিখে দিতে হবে যে এক্স এর মান কত? 0, 1, 2 করে 6 পর্যন্ত। ঠিক আছে, এবং এটা একটু লিখবা পি প্লাস কিউ ইকুয়াল টু 1। শেষ। এতটুকু করলে তুমি নাম্বার পেয়ে গেলা। ঠিক আছে, এবার আসো কি বলছে যে মিস্টার আরশাদের বন্ধুর মন্তব্য সঠিক কিনা গাণিতিক বিশ্লেষণ করবো, মতামত দাও।
তো মন্তব্য কি বলছে, উনি বলছে যে তোমার তার বন্ধু বান্ধব ক্রয়কৃত প্যাকেটগুলোর মধ্যে অর্ধেক প্যাকেটে 2টি করে বাল্ব থাকবে। তাহলে আমরা সহজ কথা হচ্ছে কি, আমি কি করবো, 2টা বাল্ব খারাপ থাকবে এরকম প্যাকেটের সঙ্গে আগে বের করে ফেলি, তারপর বাকি পরে দেখা যাবে। তাহলে আসেন তাহলে এখন দেখো যে দৃশ্যকল্প 2 যেটা আছে সেটাতে কিন্তু আবার কোনো পৈষ্যবিন্যাস বা দ্বিপদী কিছু বলা নেই, ঠিক আছে? তো তুমি ওই ক্ষেত্রে কি করবা? দেখো ওইখানে দেওয়া আছে কি, আমরা এখান থেকে ইনফরমেশনগুলো বের করে ফেলবো। প্রথমত হচ্ছে কি যে ওখানে 20% ত্রুটিপূর্ণ, আর পি হচ্ছে কত, 20%। 20% মানে কি, 20কে তুমি 100 দিয়ে ভাগ করো, তাই তো, সেটাই তো। তো 0.2 হবে, কত আসবে, 0.2। 0.2 কি 0.1 থেকে বড় না? বড়। ডিসিশন নিয়ে ফেলতে পারছি। তাহলে 0.1 থেকে বড়, তাহলে এটা দ্বিপদী, বুঝে যাচ্ছে। তারপরে কি করছে, প্রতিটা প্যাকেটে কয়টা করে থাকে, 10টা করে। এরকম কয়টা প্যাকেট নিচ্ছে মোট, 1000টা। তাহলে একটু বড় হাতের এনটা হবে 1000। এই বড় হাতের এন দেওয়া থাকলে বুঝবা প্রত্যাশিত প্যাকেট সংখ্যা এখানে বের করতে প্রয়োজন হয় এটা। আচ্ছা, পিও জানি, এনও জানি, এবার কিউ মানটা বলো তো কি বের করতে পারবা? কিউ হচ্ছে এন মাইনাস পি, 1 মাইনাস পি, তাহলে 0.2 আসছে কত, 0.8। তাহলে আমরা কিন্তু সম্ভাবনা ফাংশন বের করার জন্য যা যা লাগবে পেয়ে গেলাম। তাহলে সুতরাং এক্ষেত্রে সম্ভাবনা ফাংশনটা কত হবে, এন এর মান 10, 10cx, তারপর হচ্ছে তোমার পি এর মান হচ্ছে 0.2 টু দি পাওয়ার এক্স, 0.8 টু দি পাওয়ার 10 মাইনাস এক্স। সম্ভাবনা ফাংশন পেয়ে গেলাম। এবার আমরা কি করব, যে 2টি বাল্ব নষ্ট হওয়ার সম্ভাবনা, তো এক্স এর মান 2 হবে, তাহলে 2টি বাল্ব নষ্ট হবার সম্ভাবনা। তাহলে এক্স ইকুয়াল কত বসাবো, 2 বসাবো। 10c2, 0.2 টু দি পাওয়ার 2 স্কয়ার, 0.8, 10 মাইনাস 2। তাহলে 10c2 মান বসিয়ে দিই, চলো। 10c2 45, 0.2 স্কয়ার 0.04, 0.04। তবে এখানে দেখো 0.8 টু দি পাওয়ার 8 হবে, তাই না? 0.8 টু দি পাওয়ার 8, কারণ 10 থেকে 2 গেলে আর থাকে এত। তাহলে কত, 0.167 দিলাম। এবার আমরা এটা গুণ করলেই 2টি নষ্ট হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। 167, তাহলে আস্তে আস্তে কত, 0.3006, কেমন? আচ্ছা, এটা সম্ভাবনা পেলাম। এখন আমরা কি বলবো জানো, আমরা প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা বের করবো। মানে এমন 1000টার মধ্যে কয়টা প্যাকেট আছে যেখানে বাল্ব কয়টা থাকবে, 2টা বাল্ব নষ্ট থাকবে। তাহলে প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা কিভাবে বের করতে হয়, প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা, এন, ওই যে বড় হাতে এন দিয়ে সম্ভাবনাটা কি করবা, গুণ করে দিবা। বড় হাতে এন হচ্ছে কত, 1000, এখানে পেলাম কত, 3006, গুণ করি, প্রায় কয়টা আসে, 300.6, তারপরে প্রায় 301টা, ঠিক আছে? এইটা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমি ম্যাথমেটিক্যালি করে দেখলাম তার 1000টার মধ্যে 300টার মতো বাল্ব থাকবে, 300টার মতো প্যাকেট থাকবে যেখানে তোমার একটা করে, সরি, যেখানে তোমার 2টা বাল্ব নষ্ট থাকতে পারে। কিন্তু তার বন্ধু কমেন্ট করছে কি, অর্ধেক সংখ্যক প্যাকেটে থাকবে। তাহলে 1000 অর্ধেক কত, 500। কিন্তু আমি পেলাম কয়টা, 300। তাহলে ও ক্লেম করছে কত, 500, মানে 1000-এর অর্ধেক। তাহলে 1000-এর অর্ধেক হচ্ছে 500। সে ক্লেম করছে যে 500টা প্যাকেটে 2টা করে বাল্ব নষ্ট থাকবে, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি করে পেলাম কত, 300টা। তাহলে তার মন্তব্য সঠিক হলো? সঠিক হয়নি, যথার্থ নয়, সঠিক নয়। মনে থাকবে, সহজ জিনিস। তাহলে এটা দিয়ে আমরা এই সিকিউটাও কমপ্লিট করলাম। তাহলে এটার মন্তব্য সঠিক নয়। চলেন পরবর্তী সিকিউতে যাই। কি বলছে, কোন শহরে নতুন জন্ম নেওয়া সন্তানের ছেলে হওয়ার সম্ভাবনা 0.4। তথ্য সংগ্রহকারীর মতে সদ্য জন্ম নেওয়া 4টি সন্তানের মধ্যে
কমপক্ষে 2টি সন্তান ছেলে জন্ম হওয়ার সম্ভাবনা কত? 50%। আচ্ছা ঠিক আছে, আমরা বাকিটা আগাই। কত বলছে দ্বিপদী বিন্যাস কি? কত বলছে দ্বিপদী বিন্যাসে গড় ঋণাত্মক হতে পারে কি? ঋণাত্মক হতে পারে না। এটা মনে রাখো, এটা এমসিকিউ, যে দ্বিপদী পৈশ এইসব এই দোনোটারই গড় ঋণাত্মক হবে না, আর ভেদাঙ্গ তো ঋণাত্মক হবেই না। কিন্তু নর্মালি গড় কিন্তু ঋণাত্মক হতে পারে, কিন্তু দ্বিপদী বিন্যাস, পৈশ বিন্যাস, এদের গড় ঋণাত্মক হবে না, এদের গড় ঋণাত্মক হয় না। মনে থাকবে? আচ্ছা, গড় নাম্বার বলছে কি উদ্দীপক আলোকে গড় ও ভেদাঙ্গ বের করো। দেখো আমি এখন গড় বের করে দেখবো। তো গড় ভেদাঙ্গ বের করতে হলে আমার কি লাগবে? এন লাগবে, তাই না? এন লাগবে, পি লাগবে। ওকে, তো দেখো পি আছে, সম্ভাবনা কত? 0.4। আর কয়টা সন্তান? 4টা সন্তানের মধ্যে এন এমন 4। তো আমরা পেয়ে গেছি। তো তো আসেন, সেটা কি? তাহলে ক নাম্বার, তাহলে এখানে এন সমান হচ্ছে 4, পি কত? 0.4। তাহলে 0.1 থেকে বড়। আচ্ছা, তাহলে কি বিন্যাস মেনে চলে? দ্বিপদী বিন্যাস মেনে চলে। তাহলে গড় হচ্ছে কত? আচ্ছা, কিউটা বের করে ফেলি। কিউ হচ্ছে কত? 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস 0.4 সমান হচ্ছে 0.6। তাহলে গড় কত হবে? গড় এক্সপেকটেশন এক্স, এন পি। তো এন এর মান হচ্ছে 4, পি এর মান হচ্ছে 0.4। তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 0.4 হচ্ছে 1.6। আর ভেদাঙ্ক বের করে ফেলে, চলো। ভেদাঙ্ক ভেরিয়েন্স এক্স, এনপি কিউ। তো এন এর মান কত? 4, পি এর মান কত? 0.4, কিউ এর মান কত? 0.6। বসিয়ে দিই। 4 গুণ 0.4 গুণ 0.6, 0.96। ঠিক আছে, এটাই তো বের করতে বললো। গড় ভেদাঙ্ক নির্ণয় করা হয়ে গেছে। দেখছো, এতটুকু নাম্বারে তোমাকে 3টা নাম্বার দিয়ে দিবে, বেশি কিছু করতে হয়নি আমাদেরকে। এবার বলছে কি তথ্য সংগ্রহকারীর বক্তব্য সত্যতা যাচাই করো। আমরা সেই বক্তব্য দিচ্ছি কি 4টার মধ্যে কমপক্ষে 2টা ছেলে হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এখানে ছেলেটাকে আমরা সফলতার সম্ভাবনা ধরতেছি, কেমন? এবং সেটারই সম্ভাবনা দেওয়া আছে, ছেলে হওয়ার সম্ভাবনা। তো প্রশ্নে যেটা যাবে সেটাই সম্ভাবনা হয়। তাহলে তথ্য সংগ্রহের মধ্যে সদ্য জমা আছে, তাহলে কমপক্ষে 2টি। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? সম্ভাবনা ফাংশনটা রেডি করতে হবে। গ নাম্বার, তাহলে আমরা গ থেকে সবগুলো পেয়ে গেছি। তাহলে সম্ভাবনা ফাংশনটা কত হবে? এন সি এক্স, এন এর মান 4, পি এর মান কত? পি এর মান 0.4, কিউ এর মান 0.6, 4 মাইনাস এক্স। তাহলে এক্স এর এখানে মান আসবে কত? 0, 1, 2, 3 and 4। তাহলে আসেন, কমপক্ষে 2টি বলছে না? কমপক্ষে 2টি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে 2 মানে কি 2 এর কম হবে? হবে না, 2 বা তার থেকে বেশি। তো 2 বা তার থেকে বেশি হলে দেখো, মানে 2টা, 3টা, 4টা যোগ করে দিতে পারো, অথবা তুমি 1 থেকে 0 আর 1 বাদ দিয়ে দিতে পারো, তোমার ইচ্ছা। তো একটা নিয়ম শিখাই, এই ক্ষেত্রে সবসময় এটাই করিও, 1 থেকে ওই যেগুলো লাগবে না কমগুলো বাদ দিয়ে দিও। হ্যাঁ, তোমরা অনেকে পাজলড হয়ে যাও নাহলে। 0 আর 1টা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে 1 মাইনাস, তো এটা এই যে প্রবাবিলিটি 0 মানে এক্স এর মান 0 সম্ভাবনা কত সেটা আমরা কিভাবে পাবো? এখানটাতে আমরা এক্স এর জায়গায় 0 বসাবো। ঠিক আছে, তাহলে বসিয়ে দাও। 4c0, 0.4, 0, 0.64 মাইনাস 0। এরপরটার জন্য এক্স এর জায়গায় কত বসাবো? 1। 4c1, 0.41, 0.64 মাইনাস 1। ক্যালকুলেশন করো। আমি ল্যাপটপটা চার্জে দিই, চার্জ। ওকে, এবার ক্যালকুলেশন করলে কত আসে মান সেটা আমরা এখানে লিখে ফেলি।
ক্যালকুলেটর তোমরা করবা। তাহলে এখানে 0.6 0.1296 আর ওখানে কত আসে 4 ইন্টু 0.4 ইন্টু 0.6 0.3456 সুন্দর না 3456 বলে আচ্ছা তাহলে এবার বিয়োগ করি 1 বিয়োগ 0.1296 মাইনাস 0.3456 কত আসছে 0.545248 এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টে নিয়ে আসলে 52.48%। তাহলে কি মন্তব্য করছে প্রশ্ন একটা দেখো তো, বলছে 4টি সন্তানের মধ্যে কমপক্ষে 2টি ছেলে হওয়ার সম্ভাবনা কত 50%, কিন্তু আমরা তো আরো বেশি পাইছি সম্ভাবনা। ও এক্স্যাক্টলি 50% বলছে, ও যে বলতো 50%-এর উপরে, তাহলে ওর কথা সঠিক, কিন্তু ও বলছে এক্স্যাক্টলি 50%। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50% হচ্ছে বেশি পেয়েছি, তাহলে তার মন্তব্যটা কি নয়, সঠিক নয়। সে যদি বলতো যে 4টার মধ্যে কমপক্ষে 2টা পাওয়ার সম্ভাবনা 50%-এর অধিক, তাহলে মিলে যেত কথাটা, তাই না? কিন্তু এখানে ও বলছে 50%, কিন্তু আমরা পেয়েছি 50% থেকে বেশি, তাহলে তারটা ভুল। সঠিকটা হচ্ছে 50% থেকেও বেশি আসছে। ওকে, পারবো। চলেন আমরা এই পড়াটাতে যাই। তারপরটাতে কি দেওয়া আছে, একটি সাম্প্রতিক জরিপে দেখা গেল হক কোম্পানির 30% কলম নষ্ট, কলমগুলো প্রতি প্যাকেটে 12টি করে বাজারজাত করা হয়, এরূপ 1000টি প্যাকেটের উপর জরিপ করা হলো। দেখো এটা কিন্তু এবার পুরোটা আমরা করে ফেলছি অলরেডি। এখন প্রশ্ন দিকে একটু তাকাও, প্রশ্ন দিকে তুমি যে তাকাও তাহলে এখানে এই যে 30% দেওয়া আছে না, এটা হচ্ছে আমরা পি, তাহলে পি সমান হবে কত 0. আমি একটু স্ক্রিনটাকে বড় করে দিই, যদি এখানে দেখাচ্ছি তোমার এটা এটা যদি দেখাচ্ছি, এটা একটু বড় করে দিই আপাতত, কেমন? ওকে, দেখো তাহলে এখানে পি এর মান কত, পি এর মান হবে 30% মানে হচ্ছে 0.3। তাহলে বলো 0.1 থেকে বড় না, তাহলে এটা কি কি মেনে চলবে, দ্বিপদী বিন্যাস মেনে চলবে, তাই তো? তারপরে এখানে একটা দেওয়া হলো এন, এন মানে হচ্ছে এটা ছোট হাতের এন, কি ছোট হাতের এন, আর একটা এন যদি থাকে, দুইটা এনের মধ্যে যেটা ছোট হবে সেটা ছোট হাতের এন, যেটা বড় হবে সেটা বড় হাতের এন। আর বড় হাতের এন দেখলে বুঝবে এখানে প্রত্যাশিত প্যাকেট সংখ্যা নিয়ে কথা বলবে বা প্রয়োজন হবে। তো আসলে আমাদের কাছে এগুলো জানা আছে, এন পি জানা, তো পি জানা থাকলে কিউ বের করতে পারবো 1 - পি দিয়ে। তো আমাদের এখানে কি বলছে, গ নাম্বার 2টি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা বের করো। তো আমরা আর কি করব, এখান থেকে প্রবাবিলিটি এক্স সমান ফাংশনটা বের করে ফেলবো, কারণ আমার কাছে এন এর মান জানা আছে 12, পি এর মান হচ্ছে 0.3, কিউর মান হচ্ছে 0.7, তাহলে 12 বিয়োগ এক্স পেয়ে গেলাম। তাহলে আমি এখানে এক্স এর মান যদি 2 বসাই দিই, তাহলে 2টি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। তারপর প্রত্যাশিত প্যাকেটের সঙ্গে কি করব, ওই সম্ভাবনাকে আমরা টোটাল এন দ্বারা গুণ করে দিব, তাহলে প্রত্যাশিত প্যাকেট সংখ্যাটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটাই বের করতে বলছে। তারপর ঘ নম্বর বলছে কি, উদ্দীপকের বিন্যাসটি গড় ও ভেদাঙ্কের মান, গড় ভেদাঙ্ক কি, গড় হচ্ছে এনপি, ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ। তো তোমার কাছে এনপি এনপি কি সবগুলো জানা আছে, তুমি গড় আর ভেদাঙ্ক বের করতে পারলা, শেষ। পড়াতে চলেন। জান্নাত একজন দক্ষ শুটার, যারা শুটিং করে, সে প্রতি 4টি শুটে 2টি লক্ষ্যবিন্দু ভেদ করতে পারে, তাহলে তার লক্ষ্যবিন্দু ভেদ করার সম্ভাবনা কত, সফলতা কত, 4টার মধ্যে 2টা, তার মানে প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে এটা না 0.5, তাই তো, হাফ আসে। তার এই দক্ষতা দেখে জাতীয় দলের কোচ বেশ আশাবাদী, তার ধারণা জান্নাত এবার এশিয়া কাপে শিরোপা জিততে পারবে।
এশিয়া কাপে চূড়ান্ত পর্বে জান্নাত কয়টা শুট করলো? 10টা। তাহলে n এর মান এখানে 10, মানে সে 10 বার ট্রাই করবে, চেষ্টার সংখ্যা। n এর মান 10। আচ্ছা শোনো, আ দ্বিপদী বিন্যাসের n দ্বারা বোঝায় চেষ্টার সংখ্যা, p হচ্ছে সফলতার সম্ভাবনা, q হচ্ছে বিফলতার সম্ভাবনা। এমসিকিউ তে আসে। তাহলে এখানে দেখো এশিয়া কাপে চূড়ান্ত পর্বে সে কয়টা শুট করতে পারবে? 10টা, মানে 10 বার সে ট্রাই করতে পারবে। 10টা শুট করতে পারবে, 10টা ট্রাই করতে পারবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে কি? গ নাম্বার, জান্নাতের কমপক্ষে ৩টি বা ৩ এর চেয়ে কম না, ৩ এর চেয়ে বেশি ভেদ করার সম্ভাবনা। তাহলে আমরা কি দেখো আমাদের সফলতার সম্ভাবনা ফাংশন কি আমরা বের করতে পারবো? হ্যাঁ পারবো। n এর মান হচ্ছে 10, p এর মান কত? 0.5, q এর মান কত? যে ১ থেকে 0.5 বাদ দিলে আবার 0.5 থাকে। এটা হচ্ছে আমার কি? সম্ভাবনা ফাংশন। তো ওখান থেকে আমার কমপক্ষে ৩টি। তো কমপক্ষে ৩টি মানে হচ্ছে ৩ বা তার থেকে বেশি। ঠিক আছে? তো ৩ বা তার থেকে বেশি হিসেবে মোট কয়টা? ১০টা না? তো আমরা কি সবগুলো নিব? না। আমি বলছি না এরকম থাকলে তুমি কি করবা? কমপক্ষে থাকলে কি করবা? 1 থেকে যেগুলোর প্রয়োজন নেই, ০ আমার লাগবে না, আমার 1 লাগবে না, আমার 2 লাগবে না, 3 কিন্তু লাগবে। এগুলো আমি বাদ দিয়ে দিব। দিয়ে দিলে আমি কমপক্ষে ৩টি লক্ষ্যবস্তু ভেদ করার সম্ভাবনাটা পেয়ে যাব। ঠিক আছে? আমার কমপক্ষে ৩টি মানে কি? ৩ এর কম না, ৩ বা তার থেকে বেশি। তো ৩, ৪, ৫, ৬ করে ১০ পর্যন্ত সবগুলো যোগ করতে হবে। এটা টাফ, সময় লাগবে। তো আমরা কি করব? ১ থেকে যেগুলো প্রয়োজন হবে সেগুলো বাদ দিয়ে দিব। তো ৩ থেকে ১০ পর্যন্ত লাগতেছে না কোনগুলা? ০ থেকে 2 পর্যন্ত এগুলো লাগছে না। ওগুলো বাদ দিয়ে দিলাম। কাজ শেষ। ঘ নম্বর বলছে জান্নাতের লক্ষ্যবিন্দু ভেদ করার সংখ্যা যে বিন্যাস মেনে চলে। আমরা তো অলরেডি জেনে গেছি সেটা দ্বিপদী বিন্যাস মেনে চলে। সে বিন্যাসের বঙ্কিমতা আর সূচলতা নির্ণয় করে আকৃতি প্রকৃতির সঙ্গে মন্তব্য দাও। তো দেখাও NPQ জানা আছে আমার কাছে। তাহলে আমি রুট বিটা 1 ও বের করতে পারবো, বিটা 2 ও বের করতে পারবো। ওখান থেকে আমি তার আকৃতি প্রকৃতি সম্পর্কে মন্তব্য দিতে পারছি। শেষ। দ্রুত করতে হবে, আমাদের সময় কম। যত দ্রুত আমরা জিনিসগুলো ক্লিয়ার করে দিতে পারি। কেমন? তোমাদের সময়ের দাম আছে এখন। তাহলে দেখো একটি পাবলিক পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50%। সকল পরীক্ষার মধ্যে থেকে দৈবভাবে আমরা 15 জনকে বেছে নিয়েছি। তাহলে তাহলে তুমি 50%, 55% হচ্ছে মেয়ে। তাহলে তুমি যদি randomly কাউকে পিক করো, সে মেয়ে হওয়ার সম্ভাবনা কত? 55 ডিভাইড বাই 100, কথা এটাই তো। তাই এটাই সফলতার সম্ভাবনা 55%। 55% মানে হচ্ছে 5.5, 5 পয়েন্ট না সরি ভুল করলাম না, 0.55, 0.55। তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা কত? 0.5। এটাই আমার সফলতার সম্ভাবনা। আর এটা হচ্ছে আমার ছোট হাতের n। তাহলে NP জানা আছে। তাহলে বলো Q কত? 1 মাইনাস P। তাহলে 1 থেকে 0.55 বাদ যাবে। তো থাকবে কত? বলো না। আচ্ছা 1 মাইনাস, আমি দ্রুত করি, এই মাথা অনেক সময় কাজ করে না। 45, 0.45। ঠিক আছে? এইটা হচ্ছে আমার কিউ। ওকে। হ্যাঁ, তো এখানে অনুধাবনমূলক প্রশ্ন পারবো, এগুলো পারবেন। ঘ নম্বর বলছে 7 জন মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা, মানে মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা 7 জন হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা কি করব? px বের করব, সম্ভাবনা ফাংশন 15cx, p এর মান কত? 0.55 x, আর q এর মান হচ্ছে 0.45, 15 মাইনাস x। এখানে তুমি কি করবা জানো? দুইটার জন্য x ইকুয়াল টু 2 বসাই দিবা, সরি x ইকুয়াল টু 7 বসাবা। তাহলে এখানে 7 বসাই, যে মানটা আসবে সেটা হচ্ছে 7 জন মেয়ে পরীক্ষার্থী হওয়ার সম্ভাবনা। মনে থাকবে 15 মাইনাস 7, ক্যালকুলেটর দিয়ে দিবে, বাই কাজ সে করবে। ঘ নাম্বার বলছে কি? ঘ নাম্বার বলছে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে প্রকৃতি দিতে। তো বঙ্কিমতাঙ্ক মানে রুট বিটা 1। রুট বিটা 1 এর সূত্র কি? আবার লিখে দিই চলো। রুট বিটা 1 সূত্র হচ্ছে কিউ মাইনাস পি রুট ওভার এনপি কিউ। দেখো তো তোমার কাছে জানা আছে কিনা? জানা আছে তো। পি জানা আছে, কিউ জানা আছে, এন জানা আছে, বসাই দাও। ধনাত্মক আসলে ধনাত্মক বঙ্কিম, ঋণাত্মক আসলে ঋণাত্মক বঙ্কিম, আর 0 আসলে সুষম। ঠিক আছে? হয়ে গেল, এটাও তোমরা পেরে গেলা। দেখছো কি ধরনের ম্যাথ বারবার আসতেছে? খুব সহজ। একটি বীমা কোম্পানির একজন বীমা পলিসি বিক্রয় প্রতিনিধি একই বয়সে সুস্বাস্থ্যবান 5 জন লোকের নিকট, 5 জন, কজনের নিকট? 5 জনের নিকট, প্রাণেমান 5 বিক্রি করেন। জীবন সারণী অনুযায়ী উক্ত বয়সের একজনের লোকের পরবর্তী 30 বছর বেঁচে থাকার সম্ভাবনা হচ্ছে 2/3। তাহলে বেঁচে থাকবে তার সম্ভাবনা এত।
এখন বিক্রয় পদ্ধতিতে বললেন পরবর্তীতে 30 বছর পর্যন্ত 5 জনই বেঁচে থাকবে তার সম্ভাবনা 13%। এটা পরের বিষয়। তো এটা হচ্ছে আমার সফলতার সম্ভাবনা। পি। তো ও কি ক্লেম করছে? ও বলছে আগামী 30 বছর 5 জনের সবাই বেঁচে থাকবে। এখন দেখো 5 জনকে নিয়ে কাজ করতেছে তো। আগামী 30 বছর পর 5 জনের সবাই বেঁচে থাকতে পারে। হ্যাঁ? বা 4 জন বেঁচে থাকতে পারে, 3 জন বেঁচে থাকতে পারে, 2 জন, 1 জন, 0 জনও বেঁচে থাকতে পারে। তাহলে আ ভ্যালুগুলা কি 0 থেকে 5 পর্যন্ত হইতে পারে। তো আসেন আপনি এত ডিপে না গেলেও সমস্যা নেই। এনপি বের করছেন না? কিউটা বের করে ফেলেন। কিউ কত? 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস 2/3 তাহলে 1/3 হচ্ছে আমার কিউ। জেনে গেছি এনপি কিউ জেনে গেছি। আর আমি ইজিলি সম্ভাবনা ফাংশন বের করতে পারবো। তাই না? তো আমাকে গ তে কি বলছে? পরবর্তী 30 বছর পর্যন্ত কমপক্ষে ৩ জন বেঁচে থাকার সম্ভাবনা। তো আগে আমাকে সম্ভাবনা ফাংশন বের করতে হবে। এন এর মান হচ্ছে 5 সরি 5 হ্যাঁ 5 5cx পি এর মান হচ্ছে 2/3 কিউ এর মান হচ্ছে 1/3 5 মাইনাস 6 তো আমি কি করব পরবর্তী গ নাম্বার করতেছি তো গ নাম্বার কি করব কমপক্ষে 3 জন তো কমপক্ষে 3 জন মানে হচ্ছে x গ্রেটার দ্যান 3 কিভাবে বের করবা 1 থেকে 3 এর চেয়ে কমগুলো বাদ দিয়ে দাও 1 থেকে 3 এর চেয়ে কম কি কি আছে 0 তারপরে 1 তারপরে 2 বাদ দিয়ে দাও যেটা আসবে সেটা হচ্ছে আমার কমপক্ষে 3 জন বেঁচে থাকার সম্ভাবনা খ নম্বর বলছে বিক্রয় প্রতিনিধির উক্তিটি যথার্থ কিনা তো বিক্রয় প্রতিনিধি কি যুক্তি করছে কি বলছে বলছে 5 জনই বেঁচে থাকবে তাহলে আমরা কি করব ঘতে গিয়ে প্রবাবিলিটি x ইকুয়াল টু 5 বসাই দিব কারণ 5 জনই বেঁচে থাকার কথা বলতেছে তো x ইকুয়াল টু 5 বসাবো বসানোর পরে আমরা কোথায় বসাবো এই যে এখানটাতে হ্যাঁ x এর জায়গায় 5 বসাই আমরা একটা মান পাবো দেখবো তারপর সেটাকে আমরা 100 দিয়ে গুণ করলে দেখবো সেটা 13% হচ্ছে কিনা 13% বেশি না কম না 13% হচ্ছে যেখানে আমরা এই কিছু এখানে দেখাইছিলাম হ্যাঁ এটা দেখাইছি না আচ্ছা দেখাইছিলাম 100% দিয়ে গুণ করে তাহলে তুমি করার পরে দেখবা সেটা 13% হচ্ছে কিনা হলে সঠিক না হলে তার মন্তব্যটা ঠিক নয় যথার্থ নয় এরপরে আসেন নতুন কিছুই নেই এখানে একটি জরিপে চালিয়ে দেখা গেল যে ক্রাউন বাল্বের 20টি বাল্বের মধ্যে গড়ে একটি ত্রুটিপূর্ণ 20টি বাল্বের মধ্যে একটা ত্রুটিপূর্ণ তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার সমান কত হ্যাঁ সেটা হচ্ছে 20টার মধ্যে একটা তাই না 20টার মধ্যে এক তাহলে 0.05 এটা কিন্তু আবার 0.1 থেকে ছোট হয়ে গেছে তো 10টি বাল্ব একটি প্যাকেটে সংগ্রহ করলো রাইসা বললো 2000টি প্যাকেটের মধ্যে 50% প্যাকেট ত্রুটিপূর্ণ আচ্ছা এটা কিন্তু আমাদের পৈশ বিন্যাস হবে এটা কি বিন্যাস হবে পৈশ বিন্যাস এটা মানে আমি ভুলে এখানে ইনক্লুড করছি এটা পৈশ বিন্যাস হবে কারণ বলবে 20টির মধ্যে গড়ে এক তাহলে পৈশ বিন্যাসে চলে যাবে মাস্ট পৈশ বিন্যাস কারণ এই যে এখানে পৈশ চলক আছে দেখছো তো এটা পৈশ বিন্যাসই হবে এটা ওই ক্লাসে আলোচনা করতে হবে ঠিক আছে ধরে ফেলছি কিভাবে দেখছো পি এর মানে কত 0.1 থেকে ছোট আসছে না এটা হচ্ছে 0.05 আসে তো এটা মানটা 0.1 থেকে ছোট ছোট হয় এটা বুঝে যাচ্ছে তাহলে এটা পৈশবিন্যাস কনসেপ্ট পটাতে যাই চলেন এখানে কি বলছে খুলনা সিটিতে নতুন জন্ম নেয়া সন্তানের ছেলে হওয়ার সম্ভাবনা তাহলে এটা পি এর মান কত পি এর মান 0.5 0.1 থেকে বড় দ্বিপদী হবে তথ্য সংগ্রহের মধ্যে সদ্য জন্ম নেওয়া 6টি সন্তানের মধ্যে কমপক্ষে একটি ছেলে হওয়ার সম্ভাবনা ওই আগের মতো গড়বেদাঙ্গ বের করতে পারবো এনপি কিউ বের করে এন এম পি এর মান জানি এন এর মান জানি তাহলে কিউর মান কত হবে 1 মাইনাস পি তাহলে তাহলে 1 মাইনাস 0.5 তাহলে হবে 0.5 ঠিক আছে তাহলে এনপি কিউ জানা হয়ে গেছে তাহলে আমরা সম্ভাবনা ফাংশন বের করে ফেলতে পারবো 6cx 0.5 x পাওয়ার যাবে তারপর 0.5 টু দি পাওয়ার 6 মাইনাস x ঠিক আছে এখানে বলছি গড় ভেদাঙ্ক তাহলে এখানটার জন্য আমার এটা প্রয়োজন নেই জাস্ট এনপি জানা থাকলেই আমরা গড় পাচ্ছি কত এক্সপেকটেশন এক্স গড় হচ্ছে এনপি এটা বসাই দিবেন আর ভেদাঙ্ক ভেরিয়েন্স এক্স হচ্ছে এনপি কিউ বসাই দিবেন কাজ শেষ তারপরে পাঠে বলছে তথ্যকারী বক্তব্যের সত্যতা বক্তব্য বলছে কমপক্ষে দুইটি ছেলে হওয়ার সম্ভাবনা কমপক্ষে দুইটি মানে হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু তাহলে এটা কি হবে এক থেকে যেটা লাগবে না সেটা বাদ দিয়ে দিব শূন্য আর এক প্রয়োজন নেই এই দুটো সম্ভাবনা বাদ দিয়ে দিলেই আমি কমপক্ষে দুইটি সন্তান পাওয়ার সম্ভাবনা বা ছেলে সন্তান পাওয়ার সম্ভাবনা পেয়ে যাব করার পরে সেটাকে 100 দিয়ে গুণ করবা দেখবা সেটা 50% হচ্ছে কিনা 50% হলে এক্স্যাক্টলি 50% হলে ঠিক আছে আর যদি না থাকে
তাহলে ওর মন্তব্য যথার্থ নয় বা সত্য নয়। ঠিক আছে? এবার আসো, একটি কোম্পানির উৎপাদিত এলইডি বাল্বের 50% ত্রুটিপূর্ণ। তাহলে এই যে আবার আসলো 50% ত্রুটিপূর্ণ মানে কি? এটা হচ্ছে পি। 50% মানে 0.15, 0.1 থেকে বড়। ঠিক আছে? 10টির প্যাকেটে সংগ্রহ করা হয়েছে, 10টির প্যাকেট, তাহলে এন এর মান কত? 10। আচ্ছা কিউর মান কত? 1 মাইনাস পি। তোমরা নিশ্চয়ই পারছো এখন জিনিসটা। কত? 0.85, তাই তো? আচ্ছা, কি বলছে গ নাম্বার? বড় জোর একটি ত্রুটিপূর্ণ বাল্ব থাকার সময়, বড় জোর একটি, তাহলে একের চেয়ে বেশি হবে না। তো তোমার আগে কাজ কি? আগে হচ্ছে তোমাকে সম্ভাবনা ফাংশনটা বের করতে হবে। কেমন? সম্ভাবনা ফাংশন কত? 10, 10 cx, পি এর মান 0.15 টু দি পাওয়ার এক্স, অ্যান্ড কিউ হচ্ছে 0.85, 10 মাইনাস এক্স। ঠিক আছে? তো বড় জোর একটি, বড় জোর একটি মানে একের চেয়ে বেশি হবে না। তাহলে কি করবা? এক্স এর মান 0, এটা সম্ভাবনা বের করবা, আর 1 বের করবা। এই দুটো যোগ করে দিলে তোমার সম্ভাবনা বের হয়ে গেল বড় জোর একটি হওয়ার। এরপর বলছে ঘ নাম্বার, বিনের বঙ্কিমতো সূচলতা। মনে আছে? আমাকে আর কিছু করতে হবে এখানে, রুট বিটা 1 আর বিটা 2 এর মধ্যে এনপিকিউ মানগুলো বসে দিলেই আমাদের রেশিও নিতে পারবো। এবার আসো পরেরটা। কি বলছে? একটি কোম্পানির উৎপাদিত পণ্যের কত পার্সেন্ট খারাপ? 25% খারাপ। তার মানে খারাপ হওয়ার সময় হচ্ছে 0.25, দেখছো? 0.1 থেকে বড় আছে। কয়টা প্যাকেটে বাজারজাত করা হয়েছে? 10টা করে। এই 10টা, এন এর মান 10। তাহলে এটা সম্ভাবনা ফাংশন বের করে এক্স এর মান 0 বসে দিবেন। এক্স এর মান 0 বসে দিলে পেয়ে যাবা বঙ্কিমাত্রাঙ্ক। দেখছো? তাহলে কি ধর্মের বারবার আসতেছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাহলে পরীক্ষার প্রশ্নে যদি দ্বিপদী কথার উল্লেখ নাও থাকে, তুমি ধরতে পারবা তো? গুড। এবার আসো 23 নাম্বার। একটি দ্বিপদী চলকের গড় হচ্ছে 20 এবং ভেদাঙ্ক 4, গড় 20, ভেদাঙ্ক 4। নীলা মন্তব্য করলো বিন্যাসটি ধনাত্মক বঙ্কিম কিন্তু অনতিসূচালো, সমস্যা নেই। তো এইটা আমরা পারবো। গড় কত? 20। দেখো এটা আমরা করছি অলরেডি, আমি তারপর একবার দেখাই দিই। গড় 20 মানে কি? এক্সপেকটেশন এক্স হচ্ছে 20 আর ভেরিয়েন্স এক্স কত? 4। তাহলে গড় এনপি সমান 20 লিখলাম, আর ভেদাঙ্ক এনপি কিউ সমান কত? 4 লিখলাম। তো এখানে এনপি এর জায়গায় আমি 20 লিখে দিতে পারি, লিখলাম। তাহলে এখন কিউ সমান কত? 4 ডিভাইড বাই 20, তাহলে 1/5। তাহলে 1/5 যদি পেয়ে গেছি, তাহলে কিউর মান পেয়ে গেলাম। তাহলে পি এর মান কত? 1 মাইনাস কিউ। তাহলে 1 মাইনাস 1/5। তো 1 মাইনাস 1/5 করলে কত আসে? 4 ডিভাইড বাই 5। তাহলে এখন তুমি যদি এখানে এন এর মান বসিয়ে, পি এর মান বসিয়ে দাও, 4/5 ইকুয়াল টু 20। তাহলে এন কে এখানে রাখলে উপাশে চলে গেলে এরা উল্টে যাবে, 5 আর নিচে 4। তো 4 দিয়ে 20 কাটলে 5। তাহলে এন এর মান কত আসলে? 25। তো দেখো তোমার কাছে এন জানা আছে, তোমার কাছে এন জানা আছে, এন জানা আছে, তোমার কাছে এন জানা আছে, পি জানা আছে, এবং কিউ জানা আছে, তাই না? সব জানা আছে। এখন তুমি পরামিতিগুলো পেও। পরামিতি কয়টি? দ্বিপদী পরামিতি দুটি, এন আর পি। এন আর পি, তাহলে আমাদের পরামিতিটা হচ্ছে 25, এন এর মান 25, পি এর মান কত? পি এর মান হচ্ছে 4/5। এটা হচ্ছে আমাদের আনসার। এখন এটা জানা হয়ে গেলে এরপর আমরা কি সম্ভাবনা ফাংশন বের করতে পারবো না? সম্ভাবনা ফাংশন বের করতে পারলাম যে 25cx, পি এর মান কত? 4/5x, কিউর মান কত? 1/5, 25 মাইনাস এক্স। এখানটাতে নীলা মন্তব্য, নীলা কি মন্তব্য করছে? ও সরি, নীলা মন্তব্য করতে ওটা আমার লাগতেছে না। ওয়াও, নীলা মন্তব্য করছে বঙ্কিমতা সূচলতা নিয়ে, ওইটার বঙ্কিমতা সূচলতা। তো দেখো এনপি কিউ জানা আছে, তাহলে আমি রুট বিটা 1 অ্যাপ্লাই করে বঙ্কিমতাঙ্ক জানবো। কিউ মাইনাস পি মুখস্থ হয়েছে? আসবে কিন্তু এমসিকিউতে। আর বিটা 2 হচ্ছে কত? 3 প্লাস 1 মাইনাস 6 পি কিউ। মুখস্থ না হলে সাথে করে ফেল মুখস্থ, এনপি কিউ। ঠিক আছে? তো দেখো তো তোমার কাছে এনপি কিউ সব জানা আছে না? জানা আছে। এখান থেকে বসিয়ে দাও, মন্তব্য করতে পারবা। ধনাত্মক আসলে ধনাত্মক বঙ্কিম, ঋণাত্মক আসলে ঋণাত্মক বঙ্কিম, শূন্য আসলে সুষম, 3 থেকে বেশি আসলে অতি সূচালো, 3 সমান আসলে মধ্যম সূচালো, আর 3 চেয়ে কম আসলে কি বলতো? অনতি সূচালো। ওকে, লাস্ট ওয়ান কি বলছে? কোন জিনিসের গড় 3, পরিমিত ব্যবধান কত? √3/2। আগের মতো যে এখানে এন্ট্রি করছি এটার মতো আর কি, সমস্যা দেখা যাবে। তো এটাতে যদি করতে যাই তাহলে আমাদের কি দেওয়া আছে?
গেস করি চলো। গড় 3, তার মানে এখানে এক্সপেকটেশন x দেওয়া আছে 3, আর পরিমিত ব্যবধান তার মানে √vx, নট vx, ভেদাঙ্ক না, পরিমিত ব্যবধান দেওয়া আছে 3/2। তাহলে np সমান হচ্ছে 3, আর √npq সমান হচ্ছে √3/2। তো এই পাশে আমি যদি বর্গ করে দিই তাহলে npq সমান হবে 3/2। এখন np এর মান তুমি কত পাইছো? 3, 3/2। তাহলে 3কে যদি ওপাশে পাঠিয়ে দাও তাহলে q সমান হচ্ছে কত? 3, 2 ইন্টু 3, তাহলে থাকতেছে কত? হাফ। তাহলে আমি কিউর মান পেয়ে গেলাম। তো কিউর মান পেয়ে গেলে আমি পি এর মান পাবো 1 মাইনাস কিউ দিয়ে এই যে হাফ। এখন এই পি এর মানটা যদি আমি এখানটাতে বসিয়ে দিই, এ পাশে বসিয়ে দিই, পি এর মান বসাচ্ছি হাফ সমান 3, তাহলে দেখো তো এন সমান কত পেলা? 6। তাহলে দেখো তোমার যা যা লাগবে তুমি তা পেয়ে গেলা, কিউর মানও পাইলা, তারপরে পি এর মানও পেয়ে গেলা, তাই না? এখন তোমাকে কে আটকায়? তো তোমাকে বলছে পি অফ এক্স ইকুয়াল টু 3, তারপর তুমি এরপর কি করবা? সমান ফাংশনটা লিখে ফেলতে পারবা। সমান ফাংশন এইটা, পি এর মান হচ্ছে হাফ, কিউর মান হচ্ছে হাফ, 6 মাইনাস এক্স। তাহলে এইখানটাতে তুমি জাস্ট কি করবা? এক্স ইকুয়াল টু 3 বসায় দিলেই তুমি মান পেয়ে গেলা যে এক্স এর মান 3 হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে? এরপর কি বলছে? বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে বিন্যাস। তা বঙ্কিমতাঙ্ক এই যে সূত্র, এটা লিখে আছে বঙ্কিমতাঙ্ক এই সূত্র, এন পি কিউ মান বসায় দাও, তারপর মন্তব্য করে দাও, কাজ শেষ। আরে আমাদের সব সিকিউ সলভ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো কোন ধরনের ম্যাথগুলো বারবার আসতেছে? লাস্ট মুহূর্তে এই ক্লাসটা করবা, বুঝে যাবা। কিন্তু প্রথমে নয়, ক্লাস প্রথমে নয়, আগে পুরোটা পড়বা, কারণ ব্যতিক্রম কিছু তো আসতে পারে। তো আমাদের উদ্দেশ্য ছিল এটা, কিন্তু এই অধ্যায়টার উদ্দেশ্য ছিল বা এই ক্লাসের উদ্দেশ্য ছিল যে ধারণা নেওয়া যে কোনগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কনফিডেন্সটা আসা, কিন্তু শেখা না। শেখা কিন্তু আমার মূল ক্লাস হবে, এটা হবে প্র্যাকটিস, লাস্ট মুহূর্ত। ঠিক আছে? তাহলে তোমার সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখো।